মন্দিরে গিয়ে ঈশানীর সামনে মৌলির মুখোশ খুলে দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী পুজোর জন্য কিছু জিনিস কিনতে আসে। ঠিক তখনই বাণীর চোখে পড়ে আজকের পত্রিকা। তখনই বাণী বলে, আচ্ছা মাসি, পত্রিকা একটু দেখতে পারি? তখনই দেখালেই তখন তো বাণী সেখানে মৌলি আর অনিরুদ্ধর ছবি দেখে চমকে যায় আর বলে, এ তো মিস্টার চ্যাটার্জি আর মৌলি ম্যাডামের ছবিও ছাপা হয়ে গেছে। মিস্টার চ্যাটার্জি জানতে পারলে তো খুব কষ্ট পাবে। ঠিক তখনই অনিরুদ্ধর কণ্ঠ শুনতে পায় বাণী। তখনই অনিরুদ্ধর কাছে ছুটে আসে আর বলে, মিস্টার চ্যাটার্জি আপনি এরকম করছেন কেন? তখনই অনিরুদ্ধ চারপাশে অনিরুদ্ধ আর মৌলির ছবিগুলো দেখায়। তখন তো বাণী এই ছবিগুলো দেখে চমকে যায়। তখন অনিরুদ্ধ বলে, আমি জানি এই সব কিছু ওই মৌলির কাজ। আমি না শুধু একটা প্রমাণ পাচ্ছি না, যদি একটা প্রমাণ পাই না, ওই মৌলিকে আমি কিছুতেই ছাড়বো না বাণী। ও আমার জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তখন বাণী বাণী প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে সেই পোস্টারগুলো সব ছিঁড়ে ফেলে। এদিক ওদিক থেকে ছিঁড়ে ফেলতে থাকে বাণী। ঠিক তখনই একটা অটো করে সেখান দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ যায় আর কতগুলো পোস্টার বাণীর দিকে ছুঁড়ে মারে। তখন বাণী পড়ে যেতে লাগলেই অনিরুদ্ধ বাণীকে ধরে ফেলে আর চিৎকার করে ওঠে। তারপরে বলে, বাণী তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তখন বাণী বলে, এসব কি? তখনই নিচে তাকিয়ে দেখে যে অনিরুদ্ধ আর মৌলির সে ছবি। ওইদিকে বিদ্যুৎ হাসতে থাকে আর বলে, কি আমার বাণী রানী, এবার কেমন লাগে? দেখো, এবার তো সবেমাত্র শুরু। আস্তে আস্তে তোমার সঙ্গে আরো কত কি যে হতে থাকবে না, তুমি নিজে কল্পনাও করতে পারছো না। মৌলি ম্যাডাম তোমার জন্য কত কিছু যে সাজিয়ে রেখেছে তুমি নিজেও জানো না। তখন এই কথা বলেই বিদ্যুৎ হাসতে থাকে। ওইদিকে ওইদিকে বাণী বলে, না, এসব কিছু যে মিথ্যে সেটা আমি জানি। তখন অনিরুদ্ধ বলে, বাণী বিশ্বাস করো, আমার না লজ্জা লাগছে। তখন বাণী বলে, কেন মিস্টার চ্যাটার্জি, আপনার কেন লজ্জা লাগবে? আপনার তো লজ্জা লাগবে না, কারণ আমি বিশ্বাস করি এখানে সবকিছু সাজানো। আপনি তো কোনো ভুল করেননি। যারা ভুল করেছে তারা তারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। তখনই বাণী ওর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ মন খারাপ করে বসে আছে। তখন বাণী অনিরুদ্ধর জন্য কফি আনার বলে, মিস্টার চ্যাটার্জি আপনি এরকম মন খারাপ করে কেন বসে আছেন বলুন তো? তখন অনিরুদ্ধ বলে, বাণী আমি তোমাকে আর প্রিন্সেসকে কথা দিয়েছিলাম, তোমাদেরকে আমি সব রকম ভাবে ভালো রাখবো। তোমাদের তোমাদের যেন কোনো কষ্ট না হয় সেই দিকটা খেয়াল রাখবো, কিন্তু আমি আমার কোনো কথাই রাখতে পারছি না। দেখো না, আমার জন্য তোমাদেরকে অসম্মানিত হতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। আমাকে ক্ষমা করো বাণী। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আপনি কেন এরকম করছেন বলুন তো? আমি তো জানি আপনি কোনো রকম কোনো অন্যায় করেননি। আপনার তো এখানে কোনো ভুল ছিল না। তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আর আপনি কেনই বা ক্ষমা চাইবেন বলুন তো? এখানে যারা অন্যায় করেছে ভুলটা তাদের। কারো বিপদ দেখলে আপনার তো আপনি তো এগিয়ে যাবেনই। আপনি মানুষ হিসেবে এটা আপনার কর্তব্য। কিন্তু সেখানে কেউ যদি ইচ্ছে করে সাজানো নাটক করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করে, সেটা তো আপনার দোষ নয়। আমি বউ হিসেবে আপনাকে বিশ্বাস করি। আর আর আমি জানি এটা ঠিক প্রমাণ করা যাবে যে আপনি নির্দোষ। তখন অনিরুদ্ধ বলে, আমি আমি কত বড় একটা ভুল করেছি বাণী। আমি অন্যায় করেছি মৌলির পাতা ফাঁদে পা দিয়ে। তারপরে বাণী বলে, না, আপনার এটা অন্যায় নয়। তখনই অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরতে গিয়েও জড়িয়ে ধরে না। তখনই অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি এরকম ভাবেই সারা জীবন আমার পাশে থেকো, তাহলে আমি সব রকম বিপদ নিজে নিজে কাটিয়ে নিতে পারবো। তুমি আমার এরকম ভাবে সবসময় পাশে থাকবে তো? তখন বাণী বলে, আপনি আমার স্বামী, আপনার সব সময় আমি এইভাবে পাশে থাকবো। হ্যাঁ জানি আমাদের সম্পর্কটা হয়তোবা ৮-১০টা স্বামী স্ত্রীর মতো না, তারপরেও আমি আপনাকে বিশ্বাস করি। আমি আপনার সারা জীবন এইভাবেই পাশে থাকবো, আপনাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করব, কারণ এটা আমার ধর্ম। তখন অনিরুদ্ধ বলে, আমি না ভাবতেই পাচ্ছি না, সত্যি কথা, আমি ভাবতেই পাচ্ছি না মৌলি এরকম একটা কাজ করতে পারে। সত্যি মানুষকে তো বিশ্বাসই করা যাবে না। তখন বাণী বলে, না, এটা যারা অন্যায় করে সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষকে তো মানুষকে বিশ্বাস করতেই হবে। তাই মিস্টার চ্যাটার্জি আমি আপনাকে বলছি, আপনি চিন্তা করবেন না, সত্য কোনোদিনও চাপা থাকে না। সত্যিটা না বেরিয়ে আসবেই। মৌলি দিদি আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কিন্তু মৌলি দিদি কিছুতেই জিততে পারবে না। ঠিক তখনই সেখানে তানিয়া আসে আর এসেই বলে, বাবা দেখো আমি কি আর্ট করেছি। এখানে তুমি, মা, আমি আর হলো মিষ্টি মিষ্টি মা আর হলো ঠাম্মি। তখনই অনিরুদ্ধ ও ড্রয়িং দেখে আর বলে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মা। এই বলেই তানিয়াকে জড়িয়ে ধরে। তারপরেই বলে, তানিয়া মা, আমি তোমাদের সঙ্গে ভালো করে ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন করতে পারলাম না। তখন তানিয়া বলে, তাতে কি হয়েছে বাবা? মা তো বলেছে
যে সবাই একসঙ্গে থাকলে ভালো থাকলে প্রতিদিনই প্রতিদিনই ভালোবাসা দিবস পালন করা যায়। তখন তখন তো এই কথা শুনে অবাক হয় অনিরুদ্ধ, আর ওইদিকে খুশি হয়ে যায় বাণী। তারপরেই অনিরুদ্ধ তানিয়াকে চুমু দেয় আর বলে, আমার আমার প্রিন্সেস। তারপরেই বাণী অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অনিরুদ্ধ বাণীর দিকে তাকিয়ে হাসতে থাকে, খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বাণী পুজো দিতে যাবে, সেই জন্য সবকিছু রেডি করতে থাকে। তখন তানিয়া আসে আর বলে, মা দেখো, আমি মাটি দিয়ে শিব ঠাকুর বানিয়েছি, তুমি এটা ঠাকুরের সামনে রেখে দিও। তখন বাণী বলে, তুমি মাটি পেলে কোথায়? তখনই দেখা যাবে তানিয়ার ঠাম্মা বলে, আমি ওকে মাটি এনে দিয়েছি বাণী, কিন্তু ও কিন্তু একাই বানিয়েছে, আমি কিন্তু ওকে একদম সাহায্য করিনি। তখন অনিরুদ্ধ বলে, বাহ, আমার প্রিন্সেস তো খুব বড় হয়ে গেছে, কত বুদ্ধিমতী হয়ে গেছে। তারপরেই তানিয়া বলে, মাম্মাম, আমাকে সাজিয়ে দেবে না? তুমি না আমাকে বলেছিলে সাজিয়ে দেবে? তখন বাণী বলে, হ্যাঁ, সাজাবো তো, সেটা সারপ্রাইজ। তখন অনিরুদ্ধ সহ সবাই খুশি হয়। তারপরে দেখা যাবে সবাই মিলে তানিয়াকে নিয়ে পুজো দিতে যায়। ওইদিকে বাণী আর অনিরুদ্ধ পুজোর মণ্ডপে যায়। তখন তানিয়া বলে, আচ্ছা মা, আমি আমি ওখানে নাচের ওখানে নাম দেবো তো? তখনই পাড়া প্রতিবেশীরা দেখে বলে, ওই তো অনিরুদ্ধ চ্যাটার্জি, বাড়িতে বউ রেখেও মেয়েদের সঙ্গে নষ্টামো করে, লোকটা মোটেও সুবিধার নয়। তখন অনিরুদ্ধ তাদের কথা শুনে মাথা নিচু করে ফেললেই বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আপনি একদম মাথা নিচু করবেন না, ওখানে তো দোষ আপনার নয়, যারা অন্যায় করেছে তারা মাথা নিচু করে থাকবে, তাহলে আপনি কেন মাথা নিচু করে থাকবেন? তখনই সাথী বলে, বাণী একদম ঠিক কথা বলেছে অনিরুদ্ধ, তুই তো কোনো অন্যায় করিসনি, আমরা তো জানি তুই কোনো অন্যায় করিসনি। ঠিক তখনই সেখানে ঈশানীও আসে পুজো দিতে, আর সঙ্গে মৌলি, নয়নতারা আর বান্টিও আসে। তখন তখন দেখা যাবে মৌলি সব গরিব লোকদেরকে দেখে কেমন করতে থাকে। তখন নয়নতারাকে বান্টি বলে, আচ্ছা ঠাম্মি, তুমি সারা দিন খেয়ে এখন আবার জল ঢালতে এসেছো, এই উপোস থাকার নাটক করে? তখন নয়নতারা বলে, একদম চুপ থাকবি, না হলে তোর খাওয়া আমি বন্ধ করে দেব। তখন মৌলি বলে, আচ্ছা গ্র্যান্ড মামি, এখানে আসা কি দরকার ছিল? সব গরিব লোকজন, আমার না একদম খারাপ লাগছে, ভালো লাগছে না। তখন নয়নতারা বলে, শোনো শোনো দিদি ভাই, মায়ের পাশে পাশে থাকো, একটু নাটক করো, দেখবে তোমার মা তোমার উপর একদম খুশি হয়ে যাবে, অনেক সময় নাটক করতে হয়। ঠিক তখনই ঈশানী সাথীকে দেখতে পায়। তখন বলে, সাথী, এই বলেই সাথীর কাছে ছুটে যায় ঈশানী। তখন মৌলি আর নয়নতারাও ঈশানীর পিছন পিছন ছুটে আসে। তখন ঈশানী সাথীকে বলে, তুই জানিস তোদের আমি কত খুঁজেছি, কোথায় চলে গিয়েছিলি তোরা, তোদের কোনো খোঁজ আমি পাইনি, যাক এখন তোকে এখানে পেয়ে গেলাম। তখন সাথী বলে, ঈশানীদি তুমি এখানে? তখন ঈশানী বলে, হ্যাঁ সাথী, যা হওয়া তা হয়ে গেছে, এখন তোরা বাড়ি চল, বাড়ি চল তোরা, প্লিজ তুই আমার অনুরোধটা রাখ। তখন সাথী বলে, না ঈশানীদি, আমি যেই বাড়ি ছেড়ে চলে এসেছি একবার, সেই বাড়িতে না আমি আর কোনোদিনও পা রাখবো না, যতদিন না পর্যন্ত আমার ছেলে বউয়ের সব সম্মান আমি যোগ্য সম্মান দিতে পারছি, ততদিন পর্যন্ত ও বাড়িতে আমি যাব না। তখন বারবার করে ঈশানী অনুরোধ করলেও সাথী কিছুতেই রাজি হয় না। তখন ঈশানী বলে, আমি বুঝতে পেরেছি, তুমি আমার কথায় রাজি হবে না তো, যাবে না তো ও বাড়িতে, বেশ বেশ, আমি আর কিছু বলবো না। তখনই সাথী দাঁড়িয়ে অনিরুদ্ধকে বলে, আচ্ছা অনিরুদ্ধ, সেদিন টিভিতে তোমার আর মৌলির ছবি দেখলাম, তুমি আমাকে বলো তো সেসব কি? তখন তখন অনিরুদ্ধ কিছুই বলে না। তারপর ঈশানী বলে, না না, আমি শুধু সত্যিটা জানতে চাই, আমি তোমাকে সেই জন্য জিজ্ঞাসা করছি, সত্যিটা কি অনিরুদ্ধ, তুমি আমাকে বলো, আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই। তখন অনিরুদ্ধ বলে, এখন কিছু বললেই না সেটা প্রমাণ হবে না মাসিমা, তাই আমি চাই প্রমাণ আগে জোগাড় করি, যখন সত্যিটা আমি প্রমাণ করতে পারবো সেদিনই আমি সবটা বলবো, এখন না সত্যিটা বলে কোনো লাভ নেই, তাই আমি এখন কিছু বলতেও চাই না, আর আপনিও জানেন সত্যিটা কি। তখন ঈশানীর বুঝতে আর বাকি থাকে না যে এখানে সবটা মৌলি করেছে। তারপরে তানিয়া আসে আর ঈশানীকে দেখে তানিয়া খুশি হয়ে যায় আর বলে, দিদুন, তুমি তুমি এখানে? তখনই দেখা যাবে তানিয়াকে নাচার জন্য স্টেজে ডাকতে থাকে। তখন তানিয়া নাচ করতে চলে যায়। এদিকে ঈশানী সাথীদের বলে, সাথী, আমি না কাঙাল পুজোর আয়োজন করেছি, আমি ওখানে যাই, তোরা না এখানেই থাকবি, আমি না আসা পর্যন্ত যাবি না। এই বলেই ঈশানী চলে গেলেই তখন নয়নতারা মৌলিকে বলে, মৌলি দিদি ভাই, যাও, মায়ের সঙ্গে না একদম আঠার মতো লেগে থাকো। এই বলেই সেখান থেকে পাঠিয়ে দেয়। ওইদিকে তখনই বিদ্যুৎ আর কুয়াশা আসে। তখন কুয়াশা বলে, এখানে কত আলো, দেখো কত লাইটিং, আমি না ভিডিও করলে ভাইরাল হবে, আমি বরং ভিডিও করি। তখন বিদ্যুৎ বলে, তোমার শুধুমাত্র ভিডিও করার ধান্দাই থাকো না, আর কোনো কাজ দেখো না তুমি চোখে? তারপরে দেখা যাবে ঈশানী আর মৌলি কাঙালদের খাবার দিচ্ছে। এদিকে তানিয়া
তখন স্টেজে উঠে নাচ করতে থাকে। তারপরে তানিয়ার নাচ শেষ হলেই বাণী আর অনিরুদ্ধর কাছে ছুটে আসে। তখন অনিরুদ্ধকে জড়িয়ে ধরে। তখন তো সবাই খুব প্রশংসা করে তানিয়ার নাচ দেখে। তখনই বাণী বলে, মাম্মাম তুমি খুব ভালো নেচেছো। তখনই দেখা যাবে নাচের প্রতিযোগিতায় তানিয়া ফার্স্ট হয়। তখনই স্টেজ থেকে তানিয়াকে ডেকে নেওয়া হয় আর একজনকে ডাকা হয় পুরস্কার দেওয়ার জন্য। তখনই তানিয়াকে ডাকে আর বলে, তানিয়া মেডেল আর 2,000 টাকা নগদ পুরস্কার পাবে, এখানে এসে নিতে বলছি। তখনই বাণী সহ সবাই ভীষণ খুশি হয়। তারপরে তানিয়াকে একজন মেডেলটা পরিয়ে দেয় আর হাতে টাকাও দিয়ে দেয়। তখন তো সবাই হাতে তালি দেয়। ওইদিকে ওইদিকে মৌলি প্রচন্ড রেগে যায়। তখনই দেখা যাবে তানিয়া টাকা পেয়ে দৌড়ে দৌড়ে অনিরুদ্ধর কাছে আসে। তখন বাণীও খুব খুশি হয়। ওইদিকে মৌলি তখন হাতে তালি দেয় আর বলে, বাহ বাণী বাহ, নতুন নতুন টাকা ইনকাম করার আইডিয়া বের করতে পারো তাই না? কখনো নিজে রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করে মেয়েকে দিয়ে, এখন আবার মেয়েকে দিয়ে নাচ করিয়ে টাকা ইনকাম করা হচ্ছে, তাই তো? ভালোই ভালোই রোজগার করার বুদ্ধি বের করেছো। তখন তো মৌলির মুখে এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে রেগে যায় বাণী আর বলে, মৌলি ম্যাডাম মুখ সামলে কথা বলবেন। আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমার মেয়েকে নিয়ে এসব কথাগুলো বলছেন? তখন মৌলি বলে, যা বলেছি বলেছি একদম বেশ বলেছি। তখনই ঈশানী বলে, মৌলি তুমি এসব কি কথাবার্তা বলছো? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তুমি এখনই এখনই ওদের কাছে ক্ষমা চাও। তুমি বাচ্চা একটা মেয়েকে নিয়ে এসব কথাগুলো কি করে বলো? তখন মৌলি বলে, মম তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, আমি যা বলেছি ঠিক বলেছি। তখন বাণী বলে, না আপনি ঠিক বলেননি। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়েকে নিয়ে এসব কথা বলার? হুম, কে বলেছে এসব কথা বলতে আপনাকে? তখনই নয়নতারা বলে, বাবা বাণী ডাকাত রানী, খুব ভালো করে মিষ্টি করে নিজের মেয়েকে একদম টাকা ইনকাম করতে নাচ করতে পাঠিয়ে দিয়েছো। এগুলো তো তোমার ধান্দা, সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এখন আবার মেয়েটাকেও ছাড়ছো না, আর আমরা কিছু বলেই দোষ হয়ে যায়। তখন বাণী এই কথা শুনে চমকে যায়। তখন সাথী বলে, একদম মুখ সামনে কথা বলবেন। আপনাদের এত বড় সাহস হয় কি করে আমার নাতনিকে আর আমার ছেলের বউকে এসব কথা বলার? হুম, বাণী না মোটেও এরকম নয় যে ওর মেয়েকে ও এরকম শিক্ষা দেবে। তখন ঈশানী বলে, হ্যাঁ আমি আমি না বুঝতে পারছি না মৌলি, তুমি কি করে এসব কথাগুলো বলছো? তখন মৌলি বলে, আমি যা বলছি একদম ঠিক বলছি। ঠিক তখনই দেখা যাবে বাণী প্রচন্ড রেগে যায় আর বলে, না আপনি ঠিক বলছেন না। তখন অনিরুদ্ধ বলে, আসলে মৌলি তুমি জানো তো তুমি না এসব কথাগুলো বলে রয় বাড়ির নাম খারাপ করছো। তখন মৌলি বলে, আমি খারাপ করছি না, তোমরা তোমরা চ্যাটার্জি বাড়ির নাম খারাপ করছো। তোমরা যা করছো মোটেও ঠিক করছো না। তখনই সে কাঙালরাও মৌলিকে কথা শোনাতে থাকে আর বলে, এই মেয়ে কোন ঘরে যাবে বিয়ে হয়ে? তখন মৌলি তাদের উপরে রেগে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।